ঋত্বিক ঘটক জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলার তৎকালীন পূর্ববঙ্গে এবং ওর শৈশব বাল্যকাল অনেকটাই কেটেছে পূর্ববঙ্গের রাজশাহী, পাবনা এসব অঞ্চলে। ১৯৪৭ সালে দেশভাগের পর ওনার পরিবার সহ চলে আসেন কলকাতা শহরে। তবে ১৯৪৭-এর দেশভাগ ঋত্বিক ঘটক কখনোই ঠিক মেনে নিতে চাননি। ওর জন্মভূমি বাংলা ভাগকে ওর মনে হয়েছে একটা ঘোরতর ঐতিহাসিক অন্যায়। কলকাতায় এসে উনি প্রথমে বাম আন্দোলনে সম্পৃক্ত হন এবং তারপরে যোগ দেন নাট্য আন্দোলনে, তৎকালীন বিখ্যাত আইপিটিএ বা গণনাট্য সংঘে। ঋত্বিক ঘটক খুবই আবেগপ্রবণ একজন মানুষ ও শিল্পী ছিলেন। যখন বামপন্থী আন্দোলন করেছেন বা থিয়েটার আন্দোলন করেছেন, প্রচণ্ড আবেগ নিয়ে সেটা করেছিলেন। ফলে যখন তা ছেড়েছেন বা বাম আন্দোলনের ক্ষেত্রে বলা যায় ছাড়তে বাধ্য হয়েছিলেন, তখন খুব আবেগ নিয়েই ছেড়েছিলেন। এ সময় ঋত্বিক ঘটক কিছু নাটকও লিখেছিলেন, কিছু নাটকে নিজে অভিনয়ও করেন। জড়িত হয়ে পড়েন নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে, যার মধ্যে ছিল ফিল্ম সোসাইটি আন্দোলনও। ধীরে ধীরে উনি চলচ্চিত্রের কাজে নানাভাবে সম্পৃক্ত হয়ে পড়েন এবং একসময় বোম্বেতে যেয়ে চলচ্চিত্রের নানা রকম কাজ শুরু করেন। ঋত্বিক ঘটক ভারতবর্ষের চলচ্চিত্রের এক ব্যতিক্রমী নাম। নানা দিক থেকেই খুব ব্যতিক্রমী একজন ফিল্ম মেকার ছিলেন ঋত্বিক ঘটক। যদিও ভারতবর্ষের আর দুইজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ও মৃণাল সেনের সঙ্গে ওর নাম প্রায়শই একসঙ্গে উচ্চারিত হয়, তবে নানা দিক বিবেচনায় ঋত্বিক ঘটক একেবারেই ভিন্ন ঘরানার এক চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তো আমরা চেষ্টা করব ঋত্বিকের ছবিগুলি ধরে ধরে আলোচনার মাধ্যমে দেখানোর চেষ্টা করা যে কেন আজও এত ঋত্বিক নিয়ে আলোচনা, এত আগ্রহ, এত লেখালেখি। ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক ১৯৫২ সালে তৈরি। পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে আসা এক বা একাধিক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের বেকারত্ব, দারিদ্র্য ও দুঃসহ জীবনের একটা চিত্র তিনি নাগরিক ছবিটাতে চমৎকারভাবে তুলে ধরেছেন। তবে দুঃখজনক যে নাগরিক ছবিটি সে সময় রিলিজ করা সম্ভব হয়নি। সত্যজিৎ রায় এক স্মরণসভায় বলেছিলেন যে নাগরিক যদি যথাসময়ে মুক্তি পেত, তাহলে বাংলা সিনেমার ইতিহাস হয়তো একটু অন্যভাবে লেখা হতো বা এই নতুন ধারার বাংলা চলচ্চিত্রের পথিকৃতের সম্মানটা হয়তো ঋত্বিক ঘটকই পেতেন। তবে আমার মনে হয় সত্যজিৎ রায় এই কথাটা বিনয়ের অবস্থান থেকেই বলেছিলেন। কারণ আমরা দেখব যে তখন পর্যন্ত টালিগঞ্জে তৈরি বাংলা সিনেমার যেসব দুর্বলতা, যে কৃত্রিম লাইটে শ্যুট করা, স্টুডিওর ভেতরে শ্যুট করা, ক্যামেরার কাজ গতানুগতিক বা অতি অভিনয়, চিত্রিত অতি অভিনয়, এসব নাগরিক ছবিটাতে যথেষ্টই ছিল। তবে আমরা অবশ্য পরে জানব যে এই অতি অভিনয় বা উচ্চকিত অভিনয় এটা ঋত্বিক একটা শৈল্পিক ঘরানা হিসেবেই বিশ্বাস করেছেন এবং পরবর্তী সব ছবিতেই এই বিষয়টা কম বেশি ছিল। ঋত্বিক ঘটক বিশ্বাসই করতেন যে অভিনয়, এই অতি নাটকীয়তা বাঙালি সংস্কৃতিরই নিজেকে প্রকাশের এক ধরনের অংশ এবং সেই জন্যে এটা তিনি ব্যবহার করেছেন এই অভিনয় একটু চিত্রিত অতি অভিনয়ের ব্যাপারটি। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ঋত্বিক ঘটক জীবন শুরু করেছিলেন মঞ্চে। ফলে মঞ্চের জীবনের অনেক কিছুই, বিশেষ করে তো অভিনয় রীতির একটা প্রভাব হয়তো ওর উপরে সবসময় ছিল। তবে নাগরিক ছবির যেসব কারিগরি দুর্বলতা, তা সে সময়ে তৈরি অধিকাংশ টালিগঞ্জের ছবিতেই ছিল এবং এইসব দুর্বলতাগুলো ছিল তখনকার স্বাভাবিক প্রবণতা। তবে নাগরিক ছবিটার একটা গুরুত্ব সবসময় রয়ে যাবে যে ঋত্বিক ঘটকের মতো এত বড় মাপের একজন চলচ্চিত্রকারে এটি ছিল প্রথম চলচ্চিত্র। ঋত্বিক ঘটকের দ্বিতীয় ছবি হচ্ছে অযান্ত্রিক, ১৯৫৮ সালে তৈরি। ছোটনাগপুর অঞ্চলের খ্যাপাটে ড্রাইভার বিমল ও তার ভাঙাচোরা একটা গাড়ি জগদ্দল, এ দুয়ের আন্তঃসম্পর্ক হচ্ছে এই ছবিটার বিষয়বস্তু। ছবিটা সে সময় তেমন জনপ্রিয় হয়নি, কারণ গত শতকের ৫০-এর দশকে বাঙালি দর্শকের চেতনার মান তো ততটা উন্নত ছিল না। এই যুগে আমরা একটা বিষয় নিয়ে ছবি করলে হয়তো ছবিকে আরও বেশি দর্শক গ্রহণযোগ্যতা পেত। বলা চলে ছবিটার বিষয়বস্তু বা নির্মাণশৈলী সে সময় বা কালের চেয়ে অনেকখানি এগিয়ে ছিল। তবে জনপ্রিয়তা, শিল্প সার্থকতা তো এক জিনিস নয়। পৃথিবীর অনেক অত্যন্ত জনপ্রিয় ছবিরও হয়তো শিল্পমান ছিল দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর, যেটা সত্যজিৎ রায় শোলে ছবিটি সম্পর্কে বলেছিলেন। আবার তেমন জনপ্রিয় নয়, তবে বিশ্ব চলচ্চিত্রে এরকম অনেক ছবির উদাহরণ রয়েছে যেখানে ছবিটা হয়তো ততটা জনপ্রিয় হয়নি, কিন্তু ছবিটার শৈল্পিক ও নান্দনিক মান ছিল খুবই উঁচু স্তরে।
ঋত্বিকের অযান্ত্রিক হয়তো সেই ধারারই একটি উদাহরণ। আমি মনে করি অযান্ত্রিক কেবল ঋত্বিক ঘটকের নয়, ভারতীয় চলচ্চিত্রেরই এক অসামান্য সৃষ্টি। সেই যুগে এবং এই যুগে মানুষ ও যন্ত্রের আন্তঃসম্পর্ক তো আজ দুনিয়া জুড়েই এক বহুল আলোচিত বিষয়। ভাবতে বিস্ময় লাগে যে আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগে সেই ১৯৫৮ সালে ঋত্বিক ঘটক এরকম একটা বিষয় নিয়ে ভেবেছিলেন এবং যা তার প্রতিভা এবং শৈল্পিক গভীরতাকে আসলে তুলে ধরে। অযান্ত্রিক ছবিটার নির্মাণও খুবই দক্ষ হাতের কাজ ছিল। গোটা ছবিটাই আউটডোরে শ্যুট করা। যেভাবে তিনি ছোটনাগপুরের ল্যান্ডস্কেপকে ব্যবহার করেছেন তা অসামান্য এবং চলচ্চিত্রে কীভাবে ল্যান্ডস্কেপকে ব্যবহার করতে হয় তার একটা টেক্সট ফিল্ম হিসেবে কিন্তু অযান্ত্রিক একটা উদাহরণ হতে পারে সবসময়। তাছাড়া আদিবাসীদের সঙ্গে ড্রাইভার বিমলের যে সম্পর্ক বা তার ভাঙাচোরা জগদ্দল গাড়িটার সঙ্গে তার যে মনস্তাত্ত্বিক সম্পর্ক, তা তো সমাজবিজ্ঞানীর একটা গবেষণার বিষয় হতে পারে। ছবিটার শেষ শটটা তো অসামান্য। ধ্রুপদ পর্যায়ে বিমলের ড্রাইভারের অত প্রিয় জগদ্দল গাড়িটা ভাঙাচোরা হয়ে স্ক্র্যাপ হয়ে বিক্রি হচ্ছে। এক মারোয়ারি ব্যবসায়ী সেসব পুরনো লোহালক্ষ্য হিসেবে কিনে নিয়ে যাচ্ছে। বিমল অসহায়ভাবে পাশে দাঁড়িয়ে আছে। পাশে আমরা দেখি একটা গির্জার একটা ক্রস এবং ওই শটটা ক্রসের কারণেই একটা এপিক মাত্রা যেন পেয়ে যায়। লোভ আর ফিলিস্তিনিজমের এই যুগে বিমল যেন এক আধুনিক যিশুই। আমার মনে হয় শুধু বাংলা চলচ্চিত্র নয়, বিশ্ব চলচ্চিত্রে এরকম শেষ শট খুব কমই আছে। অযান্ত্রিক ছবিটায় শব্দের কাজও খুব অসাধারণ। যেভাবে জগদ্দল গাড়িটার নানা রকম শব্দ, তারপর হর্নের ব্যবহার, বুলাকি পাগলার ট্রেনের থালার আওয়াজ বা অন্যান্য ট্রেনের শব্দ বা নানা শব্দে যেভাবে তিনি বুদ্ধিদীপ্তভাবে ছবিটা শরীরে ছড়িয়ে রেখেছেন এবং সাউন্ড ট্র্যাকে ব্যবহার করেছেন, তা খুবই সৃজনশীলতার পরিচয় বলে আমি মনে করি। আর শব্দের ক্ষেত্রে বলবো ওই দৃশ্যটা তো অতুলনীয়। মেয়েটি ট্রেনে করে চলে যাচ্ছে, বিমল একটা টিকিট হাতে প্ল্যাটফর্মের পাশে দৌড়ে দৌড়ে যাচ্ছে টিকিট টিকিট বলে। ট্রেনের শব্দ এবং গতি ক্রমশই আরও দ্রুত হচ্ছে। মেয়েটা কিছু একটা বলতে চাইলো বিমলকে, কিন্তু কি বলছে আজকে ট্রেনের শব্দের কারণে আর আমরা সেটা শুনতে পেলাম না। ক্ষীণ হয়ে যেন হারিয়ে গেল এবং একই সঙ্গে হারিয়ে গেল বিমলের জীবনে কোনো নারী পাওয়ার সম্ভাবনা, তার প্রেম, বিবাহ বা সংসার জীবনে ফিরে আসা, তাকে খ্যাপাটে একা ড্রাইভারের জীবন থেকে। অসামান্য একটা কাজ এবং পুরোটাই তিনি করলেন সাউন্ড ট্র্যাকের খুবই বুদ্ধিদীপ্ত ব্যবহারের মধ্য দিয়ে। পরের বছর ১৯৫৯ সালে ঋত্বিক ঘটক তৈরি করলেন বাড়ি থেকে পালিয়ে, একেবারেই ভিন্ন ঘরানার একটি ছবি। শিশিত সেই ছবিটাকে অনেকেই ঋত্বিকের ধারার বাইরেতে চলচ্চিত্র বলে মনে করলেও আমি কিন্তু তেমন মনে করি না। কারণ আজীবনই বাইরের জগতে পলায়ন, নতুন বাড়ির সন্ধান বা স্বাধীনতার অন্বেষা এসবই তো ছিল ঋত্বিক চলচ্চিত্র ভাবনার একটা বড় অংশ জুড়ে এবং তা সবসময়। ছবিটাতে শিশুতোষ উপাদান তো অবশ্যই রয়েছে, তবে যেভাবে বালক কাঞ্চনের মুক্তির আকাঙ্ক্ষাকে পরিচালক তুলে ধরলেন, তার মধ্যে যেন তার এই ছবির স্রষ্টারও মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠতে দেখি এবং আমাদেরও মুক্তির আকাঙ্ক্ষাকে। বাড়ি থেকে পালিয়ে ছবিটার আরেকটা বৈশিষ্ট্য আমি বলবো, যেভাবে ঋত্বিক ঘটক কলকাতার মহানগরের নিচুতলার মানুষদের, সাবরিকান মানুষদের যারা নানাভাবে এই শহরে বেঁচে থাকার চেষ্টা করছে, দরিদ্র মানুষেরা, তাদের জীবনের চিত্র যেভাবে তুলে ধরেছেন, তা রীতিমতো একটা সমাজ বাস্তবতার চলচ্চিত্র হিসেবে শিশুতোষ হলেও এই ছবিটা একটা আলাদা গুরুত্ব সৃষ্টি করেছে। বালক কাঞ্চনা একসময় উপলব্ধি করে যে এই মহানগর কলকাতা কোনো কল্পলোকের স্বর্গ নয়, এক কঠিন জীবন সংগ্রামের জায়গা। সেদিক থেকেও এই বাড়ি থেকে পালিয়ে ছবিটার একটা সামাজিক ঐতিহাসিক গুরুত্ব রয়েই যাবে। ১৯৬০ সালে তৈরি মেঘে ঢাকা তারা ছবিতে আর এক ঋত্বিককে খুঁজে পাই। শক্তিপদ রাজগুরুর প্রায় সাধারণ একটা উপন্যাসকে নিয়ে অসাধারণ একটা চলচ্চিত্র নির্মাণ করলেন ঋত্বিক ঘটকের মননে ও চিন্তনে দেশভাগ তথা বাংলা ভাগ যে কি গভীর একটা যন্ত্রণার আর্তে সারাক্ষণ জাগিয়ে রাখছিল, তার কিছু ঝলক আমরা এই মেঘে ঢাকা তারা ছবিটাতে দেখতে পাই। মেঘে ঢাকা তারা ঋত্বিকের একটি ব্যতিক্রমী ছবি, যা বাণিজ্য সফল। তো এই বাণিজ্য সফল হওয়াতে কোনো দর্শনীয় কিছু নয়, শুধু দেখতে হবে যে বাণিজ্য সফল করার জন্যে ওই চলচ্চিত্র নির্মাতা কোনো সমঝোতা করেছিলেন কিনা। কিন্তু আমরা সবাই জানি যে ঋত্বিক ঘটক শিল্পের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার মানুষ ছিলেন না। তার হৃদয় দিয়ে তিনি যেটা সত্য বলে বুঝেছেন তা সৎভাবে
ও অকপটভাবে ছবিতে তুলে ধরেছেন। আমার ধারণা মেঘে থাকা তারা ঋত্বিক ঘটকের এক অনবদ্য সৃষ্টি। ওর সৃজনশীলতার যে একটা মূল বিষয় ছিল ২৩ ভাগের বেদনার আরতি, তা এই ছবিটাতে খুবই বলিষ্ঠভাবে ফুটে উঠেছে। মেঘে ঢাকা তারা ছবিটা সম্পর্কে অনেক ইতিবাচক কথা বলা যাবে। যেমন ছবিটার সিনেমাটোগ্রাফি, আলো ছায়ার ব্যবহার, অনবদ্য কিছু ক্লোজ আপ, আবার সাউন্ড ট্র্যাকে আবহ সঙ্গীত বা এফেক্ট সাউন্ড যাকে আমরা বলি, তার কিছু নানা রকম সাহসী নিরীক্ষা। এসব কিছু মিলে ছবিটাকে একটা পূর্ণাঙ্গ শিল্পে পরিণত করেছে। ছবিটাতে অভিনয়ের মানও খুব উঁচু স্তরের। তবে কোনো চরিত্রে হয়তো একটু অতি অভিনয় করেছেন। তবে আমরা এতদিনে জেনেছি যে এই অতি অভিনয়ের ব্যাপারটা ঋত্বিক তার শিল্প ভাবনার একটা অংশ হিসেবেই বেছে নিয়েছিলেন। উনি বলেছেন যে, "মেলোড্রামা ইজ অলসো এ ফর্ম অফ আর্ট।" সব মিলিয়ে ছবিটাতে ঋত্বিক ঘটক অভাগিনী নিতার মাধ্যমে যে বেদনার যে গভীর আত্মীয় সৃষ্টি করেছিলেন, যুগ ধরেই তা বাঙালি দর্শকদের দুঃখ ভারাক্রান্ত করে যাবে। গভীর দুঃখবোধ সৃষ্টি করাটা আসলে শিল্পের অন্যতম একটা কাজ। আর সেই দিক থেকে বিচার করলে মেঘে ঢাকা তারাতে ঋত্বিক ঘটক খুবই সফল হয়েছে। মেঘে ঢাকা তারা ছবিটা বহুস্তরীয়। বহুস্তরীয় হওয়াটা যেকোনো শিল্পের একটা বৈশিষ্ট্য বা গুণ বলে আমরা মনে করি। তো আপাতদৃষ্টিতে এটা একটা উদ্বাস্তু পরিবারের দুঃখ বেদনার বয়ান। কিন্তু এর নেপথ্যে তিনি অনেক গভীর পৌরাণিক ইঙ্গিত, প্রতীক রেখে যান। বিশেষ করে প্রধান চরিত্র নিতার চরিত্রটার মধ্য দিয়ে। নিতা যে পাহাড়ে যেতে চেয়েছিল এবং একসময় পাহাড়েই ফিরে গেল। এই চরিত্রটার মাধ্যমে সেই পৌরাণিক পার্বতীর চরিত্রে একটা ইঙ্গিত এবং বাঙালির অত্যন্ত প্রিয় একটা মিথ, দুর্গার আসা এবং ফিরে যাওয়া। এবং বিশেষ করে যখন আমরা মনে রাখি যে সাউন্ড ট্র্যাকে তখন বাজছে, "আয় রে ওমা ফিরে আয়, আয় রে ওমা ফিরে আয়।" তখন আমরা বুঝতে পারি যে ঋত্বিক ঘটক খুব সচেতনভাবেই এই পৌরাণিক মিথটাকে নিতার চরিত্রের সঙ্গে একাত্ম করেছিলেন। মেঘে ঢাকা তারার সিনেমাটোগ্রাফিও খুব উঁচু স্তরে। একটা শটের কথাই বলি, উঠানে এক ধরনের যেন বিচার বসেছে এই দরিদ্র উদ্বাস্তু পরিবারে। পিতা বলছেন, "আই অ্যাকিউজ" আঙুল তুলে। তারপর প্রশ্ন করা হচ্ছে কাকে? কোনো উনি জবাব দেন না, নীরব হয়ে যান এবং ঋত্বিকের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ধরে ওই বাড়ানো আঙুলটি যেন একটা নরম লিঙ্গের মতো ক্যামেরার সামনে অসহায়ভাবে ঝুলতে থাকে। এক অসহায় পিতার ক্রোধের বহিঃপ্রকাশ। খুব গভীর অর্থবহ একটা ইঙ্গিত এবং খুব সিনেমাটিক। ঋত্বিক ঘটক ১৯৬১ সালে তৈরি করেন কোমল গান্ধার চলচ্চিত্রটি। ছবিটাতে ঋত্বিকের মনে যে বাংলা ভাগের যে বেদনার আরতি, তার পাশাপাশি একটা থিয়েটার গ্রুপ তৎকালীন গণনাট্য সঙ্গীত ভাঙনের চিত্রটাও খুব দক্ষতার সঙ্গে উনি ফুটিয়ে তুলেছেন। থিয়েটার গ্রুপটার ভাঙনের সঙ্গে বাংলা ভাগের ভাঙনের নানা রকম প্রতীকী ইঙ্গিত ছবিটাতে নানাভাবে ছড়িয়ে রেখেছে। আর অনুসূয়া চরিত্রটার মাঝে যে চরিত্রটি এই ভাঙনকে রোধ করার প্রাণ চেষ্টা করে, তার মাঝে দুই বাংলার ভাঙনকে রোধ করবার জন্যে এই চরিত্রটা বা এই ছবিটার স্রষ্টার আকাঙ্ক্ষাটাও যেন আর চাপা থাকে না। আর এক্ষেত্রে কিছু ইমেজ বা শটের কথা তো বলতেই হয়। একটা শটের কথা বলি, অনুসূয়া ভৃগু দাঁড়িয়ে আছে পদ্মার পাড়ে। ভৃগু বলছে যে ওই পাড়ে তার বাড়ি ছিল এবং এরপরে আর ট্রেন যায় না। আমরা দেখলাম একটা অসামান্য ইমেজ, একটা ট্রেন লাইন এবং তারপরে উপরে একটা বাফার এবং এই ট্রেন আর পুরো অঙ্গে আর যায় না। আর কোনদিন যাবেও হয়তো না। এই যে বাংলা ভাগের যে বেদনার আরতি, তার জন্য এই একটা শটেই বিভক্ত হয় এবং এই শটটা দেখে আমরা বুঝতে পারি যে ঋত্বিক ঘটক কোমলগান্ধার ছবিটাতে আসলে ঠিক কী বলতে চেয়েছিলেন। তবে কোমলগান্ধার ছবিটার কিছু দুর্বলতাও রয়েছে। যেমন এর বয়ানের কাঠামোটা। কিছু দৃশ্য অত্যন্ত দীর্ঘ। মাঝে মনে হয় ঋত্বিক ঘটক যেন দৃশ্যটা কোথায় কাটতে হবে তা যেন ভুলে গেছেন। এছাড়া চরিত্রদের কথার চালাচালিতে মাঝে মনে হয় যেন ছবি নির্মাতা ঋত্বিক ঘটক নিজেই জড়িয়ে পড়ছেন। এখন এই নিজের শিল্পীর এই indulgence এটা খুব বড় গুণ নয় এবং কোনো দৃশ্যে সংলাপ বা কথার পরিমাণ অত্যন্ত বেশি। অনেকটা সেই পুরনো আমলের বাংলার টকিজ সিনেমার মতো। এখন চলচ্চিত্র তো মূলত ইমেজ বা চিত্রকল্পের শিল্প। বেশি কথা থাকলে তা ছবির শিল্পমানকে ক্ষতিগ্রস্ত করে। আমার ধারণা কোমলগান্ধাকেও তা কিছুটা করেছে। তাই বলব কোমলগান্ধার ছবিটার অনেক নান্দনিক দিক থাকলেও
এবং অনেক সূক্ষ্ম শৈল্পিক দিক থাকলেও ছবিটার কোনো দৃশ্যে অতিরিক্ত দৈর্ঘ্য হওয়ার কারণে বা অতিরিক্ত সংলাপের কারণে আধুনিক সংবেদনশীলতার দর্শকদের কাছে কখনো ছবিটা ক্লান্তিকর মনে হতে পারে। মনে হতে পারে যে কখন ছবিটা শেষ হবে। আর এই নিটলতার অভাব বা সম্পাদনার এই আঁটসাঁটের অভাব ব্যাপারটা ঋত্বিকের শুধু কোমল গান্ধারে নয়, আরও ২-১টা ছবিতে আমরা লক্ষ্য করেছি। ঋত্বিকের এর পরের ছবি 'সুবর্ণরেখা' ১৯৬২ সালে তৈরি। দেশভাগের বেদনার তীব্র আত্মিক এবং আন্তঃমানবিক সম্পর্কের উপরে এর প্রভাব, এটা এই ছবির পরতে। এক গভীর বেদনার সুরে ছবিটার সৃষ্টি এবং সে বেদনার সুরটা দর্শকের মনে ছবিটা শেষ হওয়ার পরেও অনেক দিন অনুরণিত হতে থাকে। আমি মনে করি 'সুবর্ণরেখা' শুধু ঋত্বিক ঘটকের নয়, ভারতীয় সিনেমারই এক অনন্য সৃষ্টি। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার ও সুবর্ণরেখা নিয়ে ঋত্বিক ঘটকের যে ৩টে ছবি যাকে দেশভাগ ট্রিলজি বলা হয়, তার মধ্যে 'সুবর্ণরেখা' যেন এক মুক্তা সমসৃষ্টি। অ্যারিস্টটল শিল্পের সংজ্ঞায় যে কয়েকটি কথা বলেছিলেন তার মধ্যে একটি কথা বলেছিলেন করুণার উদ্রেক করা দর্শকের মনে। 'সুবর্ণরেখা'র মতো খুব কম ছবি দর্শকের মনে এত গভীর করুণার সৃষ্টি করতে পেরেছে। ঋত্বিকের ছবিগুলোর মধ্যে হয়তো একমাত্র মেঘে ঢাকা তারাই এ ব্যাপারে এই ছবিটির কাছাকাছি। তবে আমি মনে করি 'সুবর্ণরেখায়' এই যে বিষাদের করুণ সুরটা, এটার কারণ শুধু দেশভাগ নয়, ছবির চরিত্রদের নৈতিক অধঃপতনও। ছবিটার প্রধান প্রোটাগনিস্ট চরিত্র ঈশ্বর, যে প্রথম থেকে আমরা দেখছি কিছুটা সুবিধাবাদী চরিত্রের মানুষ, কিছুটা পলাতক মধ্যবিত্ত। ফলে তার ছবির শেষে তার নৈতিক অধঃপতন আমাদেরকে অতটা বিস্মিত বা ব্যথিত করে না। তবে আদর্শবাদী হরপ্রসাদ যখন জীবনে নানা ঘা খেয়ে আমরা দেখছি শেষ সময়ে বয়সে এসে বলছে, যখন সে টাকার বিনিময়ে কলকাতার এলিট সমাজে সে বীভৎস মজা লুটতে চায়, তখন তার নৈতিক অধঃপতন আমাদেরকে খুবই ব্যথিত করে এবং আমরা মানবজাতির এই নৈতিক অবস্থা, মূল্যবোধ এবং মানবজাতির ভবিষ্যৎ সম্পর্কেও যেন আশাবাদী থাকতেও ভুলে যাই। এই দুটো চরিত্রের নৈতিক অধঃপতন এবং সীতার আত্মহত্যা 'সুবর্ণরেখা' ছবিটাকে এমন একটা বিষাদের চাদরে মুড়িয়ে রেখেছে যে এই ছবিটা দেখার পরেও সেই চাদরের ছায়াটা যেন আমাদেরকে বিষণ্ণ করেই রাখে। ছবিটার শেষের দিকে হরপ্রসাদের এই যে তিক্ত উপলব্ধি যে আমরা সব বায়ুভূত নিরালম্ব হয়ে যাব, তখন এই যে উদ্বাস্তু জীবনের যন্ত্রণা, এই যে মৃত্যুতাড়িত মানব জীবনের যে সুগভীর বেদনা, তা যেন একটা মহাজাগতিক, একটা কসমিক মাত্রা পেয়ে যায় এবং কোনো এক ব্যক্তির বা একটা শ্রেণী বা সমাজের এই দুঃখ কষ্ট বেদনাকে একটা কসমিক স্তরে নিয়ে যেতে পারা, এটা শিল্পের একটা বড় অর্জন বলে আমি মনে করি এবং 'সুবর্ণরেখা' ছবিটাতে ঋত্বিক ঘটক তা করতে পেরেছিলেন। তবে আমাদেরকে বেদনার এক অতলান্ত প্রান্তে নিয়ে গেলেও ঋত্বিককে আমরা ঠিক নৈরাশ্যবাদী কোনো শিল্পী বলতে পারবো না। কারণ আমরা অন্যত্র দেখেছি যে অযান্ত্রিকে যখন জবরদলকে ভেঙে একটা ক্রাফট হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে, তখন একটি শিশু গাড়িটার হর্নটা বাজাচ্ছে আগামী দিনের একটা প্রতীক হিসেবে। তিতাসে আমরা দেখি যখন নদীটা মরে গেছে তখন একটি বালক বাঁশি বাজাতে ওই ধানক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছে। এটা আশাবাদী আগামীর ইঙ্গিত। এই 'সুবর্ণরেখা' ছবিটাতেও সীতার বালক পুত্র যখন তার মামা ঈশ্বরকে, পৌর মামা ক্লান্ত, তাকে টেনে নিয়ে বলছে, "নতুন বাড়ির সন্ধানে যাই, চলো সামনে যাই।" এবং এই যে এগিয়ে যাওয়া, ফলে ঋত্বিক এর ভেতরে কোথায় যেন একটা আশাবাদী মনও ছিল যে এই মন্দ সময়টি, এই করাল সময়টি শেষ কথা না। এই যে জীবনের প্রভাবনতা এবং ঋত্বিক এক জায়গায় বলেছেন এই সাইকেল অফ লাইফ, তার কাছে মানব জীবনের প্রভাবনতা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় তার শিল্পে তিনি তা ভালোভাবেই তুলে ধরতে পেরেছেন। অন্তত 'সুবর্ণরেখা'তেও বটেই। 'সুবর্ণরেখা' ছবির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে ছবিটি মেলোড্রামাটিক, হ্যাঁ? সবকিছুই খুব অতি নাটকীয় স্তরে ঘটে। তবে আসলে ছবিটার শেষ ৮-১০ মিনিট বাদে ছবিটাকে কখনোই আমার কিন্তু খুব মেলোড্রামাটিক মনে হয়নি। বরং অনেক কিছুই খুব সূক্ষ্মতারে বাঁধা ছিল। আরেকটা অভিযোগও 'সুবর্ণরেখা' ছবিটার বিরুদ্ধে শোনা যায় মাঝে, তা হচ্ছে কোইন্সিডেন্ট বা সমাপতনিক ঘটনার সংখ্যা বড় বেশি। হ্যাঁ, এটা রয়েছিল তেষট্টিটাতে। কিন্তু আমাদের কাছে বুঝতে হবে যে ঋত্বিক যে ধারার শিল্পী, সেখানে গল্পের প্লটটা অত জরুরি নয়। প্লটের বিশ্বাসযোগ্যতা অত জরুরি নয়। এটা জরুরি হচ্ছে ওনার বলার বক্তব্যটা।
ওনার থিসিসটা এবং ওর যেটা মূল বক্তব্য ছিল আমার মনে হয় সুবর্ণরেখা ছবিতে এসে সেটা খুব ভালোভাবেই তুলে ধরতে পেরেছে। আসলে ঋত্বিকের চলচ্চিত্রকে বুঝতে গেলে ওর জীবন বিখ্যাতটাকেও বুঝতে হবে। ঋত্বিক জীবন শুরু করেছিলেন একজন মার্ক্সবাদী হিসেবে। কিন্তু ক্রমে ওর উপরে জার্মান মনস্তত্ত্ববিদ ইয়ুংয়ের অবচেতন মনের তত্ত্বের প্রভাবটা খুব বড় বেশি এসে পড়ে এবং তার অনেক প্রতিফলন ওর অনেকগুলি ছবিতে আমরা দেখতে পাই। সুবর্ণরেখাতে তো বটেই। বোঝা যাচ্ছিল যে ইয়ুংয়ের প্রাক প্রত্নতাত্ত্বিক বা প্রিমোডিয়াল আর্কিটাইপের প্রভাবটা বিশেষ করে এই ধারণায় যে মাদার ইমেজের যে ধারণাটা এটা যেন ঋত্বিককে খুব প্রভাবিত করছে। এই মাদার ইমেজের আবার দুটো রূপ। একটা তার ধ্বংসাত্মক রূপ যেটা আমরা দেখি সুবর্ণরেখাতে যে পরিত্যক্ত এক গ্রামের মাঝে বালিকা সীতার সামনে হঠাৎ এসে অশুভ শক্তির মতো এসে উপস্থিত হয় কালীর মূর্তি নিয়ে সেই বহুরূপী। আবার এর একটা এই মাদার ইমেজের যে ইতিবাচক দিক, লালন পালনের দিক সেটাও সুবর্ণরেখাতে আমরা দেখেছি যেখানে সীতা বলছে ঈশ্বরকে যে আমি তো তোমার মাই। তো মায়ের এই ২ রকম রূপই যেন আমরা সুবর্ণরেখাতে কিছুটা দেখতে পেলাম। চরিত্রদের মাতৃস্নেহের এই আকাঙ্ক্ষা এ যেন ঋত্বিক ঘটকেরই এক ধরনের শৈল্পিক অবচেতন আকাঙ্ক্ষা। আর এই মা কেবল একটা নারী নয়, এ যেন বাংলা মায়েরই এক ধরনের ইমেজ বঙ্গমাতা এবং ঋত্বিকের ছবিতে এবং সাউন্ডট্র্যাকে এই ধারণাটি বারবার ফিরে এসছে। এক ধরনের লেইট মোটিফের মতোই যেন। মাকে স্বদেশ বা বাংলা মা হিসেবে দেখার ব্যাপারটা হয়তো ঋত্বিকের যুক্তিতক্ক গপ্প ছবিতে সবচেয়ে বেশি এসেছে। তবে সুবর্ণরেখা ছবিটাতেও কিন্তু তা দুর্নিরীক্ষণ নয়। ও তা আমরা দেখেছি কোমল গান্ধারের অনুসূয়া বা মেঘে ঢাকা তারার গীতার মাঝেও কিন্তু। ঋত্বিকের নারী চরিত্রগুলো তাই কেবলই নারী চরিত্র নয়। যারা কোথায় যেন একটা দেশমাতৃকা বা স্বাভাবিকভাবেই যে প্রিমোডিয়াল আর্কিটাইপ যে মায়ের যে প্রতীক তার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। আর তিতাস নদীর অনন্তের কাছে তো তার মা একটা সাক্ষাৎ জগদ্ধাত্রী। সে যখন মায়ের কথা ভাবে তখন দুর্গার মূর্তিটাই কিন্তু তার চোখের সামনে ভেসে ওঠে। তা এই পৌরাণিক ইঙ্গিতগুলো কিন্তু ঋত্বিক তার ছবিতে খুব বলিষ্ঠভাবেই রেখে গেছে। এমনকি অনেক ভিন্ন বিষয়ে তার ছবি হলো অযান্ত্রিকেও কখনো কখনো এই জগদ্দল গাড়িটি যে ক্লান্তিহীনভাবে পরিশ্রম করে যেন বিমলের কাছে তার মায়েরই এক ধরনের প্রতীক হয়ে ওঠে। তাই ঋত্বিকের শৈল্পিক মনোজগৎটা বুঝতে গেলে হারানো বাংলা মায়ের এই ইমেজটি এটা তাকে কিভাবে তাড়িত করতো সেটা বুঝতে হবে এবং আমার মনে হয় যে দেশভাগের চলচ্চিত্র নিয়ে কোনো আলোচনা ঋত্বিকের এই ৩টি ছবি দেশভাগ ট্রিলজি মেঘে দেখা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা এই ৩টি ছবি আলোচনা ছাড়া হতেই পারে না। সুবর্ণরেখার প্রায় ১১ বছর পরে ঋত্বিক তৈরি করেন তার পরবর্তী চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম ১৯৭৩ সালে। অদ্বৈত মল্লবর্মণের অসাধারণ উপন্যাসটি চিত্রায়িত করতেন তিনি বাংলাদেশে আসেন। সমালোচকেরা প্রায় এক বাক্যেই তিতাস একটি নদীর নামকে এপিক চলচ্চিত্র বলেছেন। হ্যাঁ, এটা এপিক, তবে ঠিক গ্রিক এপিক নাটকের মতো এরকম ৮-৮ বাঁধনের কাঠামো নয় ছবিটি, বরং একটু ছাড়া ছাড়া এলানো ধরনের এপিক। এক ধরনের বলতে পারেন লোকজ এপিক ছিল তিতাস একটি নদীর নাম ছবি। তিতাস একটি নদীর নাম ছবিটির একটা বড় সম্পদ হচ্ছে এর সিনেমাটোগ্রাফি। এই ছবিটার চিত্রগ্রাহক বাংলাদেশের বেবি ইসলাম ছবিটাতে অসামান্য কাজ করেছেন বলে আমি মনে করি। নদীমাতৃক পূর্বাঙ্গ, তার সুবিশাল প্রকৃতি এবং নদীময় যে জীবন, মানুষ ও নদীর যে আত্মসম্পর্ক, তিতাস একটি নদীর নামের মতো আর খুব কম ছবিতেই কিন্তু আমরা আজ পর্যন্ত দেখতে পেয়েছি। ঋত্বিকের এই ছবিটার অভিনেতা-অভিনেত্রীরা, যার অধিকাংশই ছিলেন বাংলাদেশের, এরা সবাই বেশ ভালো অভিনয় করেছিলেন। যেমন রোজি সামাদ, কবরী সারোয়ার, রওশন জামিল, প্রবীর মিত্র বা গোলাম মোস্তফা। এরা আমার মনে হয় সকলেই নিজ নিজ চরিত্রে খুবই উল্লেখযোগ্য অভিনয় করেছে। তবে ছবিটার সম্পাদনার ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা ছিল এবং তার সঙ্গত কারণও ছিল। কারণ ছবিটা যখন শেষ পর্যায়ে সম্পাদনা চলছে তখন ঋত্বিক ঘটক ভয়ানক অসুস্থ হয়ে পড়েন এবং সম্পাদনার সময় উনি ছবিটার সঙ্গে আর থাকতে পারেন। তারপরেও বলব যে তিতাস একটি নদীর নাম ঋত্বিক ঘটকের শিল্প বা চলচ্চিত্রের উভয়তে একটা অত্যন্ত ব্যতিক্রমী সৃষ্টি যা চিরকাল বেঁচে রইবে। ১৯৭৪ সালে ঋত্বিক নির্মাণ করেন ওর সর্বশেষ কাহিনীচিত্র যুক্তিতক্ক গল্প, যা বলতে গেলে বলা যেতে পারে যে ঋত্বিক ঘটকের সবচেয়ে বেশি আত্মজৈবনিক ছবি। ছবিটাতে দেশভাগ, নকশাল আন্দোলন,
তৎকালীন রাজনীতি, এসব অনেক বিষয় উঠে এলেও সবচেয়ে বেশি উঠে এসেছে ঋত্বিক ঘটকের যন্ত্রণাময় জীবনের ছবি। এবং ছবিটাতে তিনি নিজেই সেই চরিত্রটাতে অভিনয় করেছেন এবং চরিত্রটার একটা প্রতীক নামও দিয়েছেন, নীলকণ্ঠ। যে কোনো অতর চলচ্চিত্র নির্মাতার ক্ষেত্রে এটা ঘটে যে তার ছবিতে তার নিজের জীবনের অনেক আবেগ অনুভূতি ঘটনার ছাপ থাকে। কিন্তু যুক্তিতত্ত্ব গল্পে ঋত্বিক ঘটক যেভাবে নিজেই সশরীরে উপস্থিত হয়ে ক্যামেরার সামনে ওর বলার কথাগুলো বলেছেন, তার ছবিটাকে পুরোপুরি করে তুলেছে ঋত্বিকময়। এতখানি আত্মজৈবনিক চলচ্চিত্র হয়তো পৃথিবীতে কম তৈরি হয়েছে। ছবিটাতে ঋত্বিক ঘটকের যন্ত্রণাবিদ্ধ জীবন, আবেগায়িত সংলাপ, হারানো বাংলার প্রতি একটা হাহাকার এবং তৎকালীন সামাজিক রাজনৈতিক বিষয়ের প্রতি একটা তীব্র ক্ষোভ এবং অ্যালকোহলজনিত ও তখন যেসব শারীরিক সমস্যা এবং উৎকণ্ঠা, এসব কিছু এতটা গভীরভাবে বিস্তৃতভাবে আছে যে যুক্তিতর্ক গপ্পই হচ্ছে হয়তো সবচেয়ে ঋত্বিকীয় ছবি। এই ছবিটা থেকে ঋত্বিক ঘটকের জীবন ও শিল্পকে যতটা চেনা যায়, বোঝা যায়, আর কোনো ছবিতে সেটা হয়তো অতটা পাওয়া যাবে না। দেশভাগ ছাড়াও ও ঋত্বিকের গপ্পর এত বড় অংশ জুড়ে থাকে তৎকালীন পশ্চিমবঙ্গে চলতে থাকা নকশাল আন্দোলন এবং এই নকশাল আন্দোলনের এই ব্যাপক উপস্থিতির কারণেও এই ছবিটার একটা কিন্তু সামাজিক ঐতিহাসিক গুরুত্ব সবসময় রয়ে যাবে। ভাঙা বাংলা বা ঋত্বিক যাকে মনে করেছেন বাংলা মা, সেই বাংলা মায়ের উপস্থিতি কিন্তু এই চলচ্চিত্রে আমরা প্রায় প্রত্যক্ষ করি সরাসরি বঙ্গবালা চরিত্রটার মাধ্যমে। বঙ্গবালা চরিত্রটা যখন আসছে তখন এই গানটা উনি ব্যবহার করেছেন, কেন চেয়ে আছো গো মা। সাউন্ড ট্র্যাকে এই গানটা বাজার সময় আমরা দেখি নীলকণ্ঠরূপী ঋত্বিক আর বঙ্গবালারূপী বাংলা মায়ের একাধিক ক্ষেত্রে টু শট, এবং তারা বেশ ইঙ্গিত করে যে ঋত্বিক এই ছবিটাতে আসলে ঠিক কী বলতে চেয়েছে। দেশভাগের ফলে হারানো বাংলার প্রতি ঋত্বিকের যে আবেগ, এই ছবিটাতে অনেকটাই মূর্ত হয়ে ওঠে সাউন্ড ট্র্যাকে এবং পর্দায় বঙ্গবালা যে পূর্ববঙ্গের উদ্বাস্তু এই নারী চরিত্রটির মধ্য নাগরিক, অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঠেকা তারা, সুবর্ণরেখা, কোমল গান্ধার, তিতাস একটি নদীর নাম, যুক্তিতক্ক গপ্প, এর একটাই ঋত্বিকের পূর্ণাঙ্গ চলচ্চিত্র। এছাড়া তিনি কয়েকটি ছবি কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করেন। এই ছবিগুলি হচ্ছে রঙের গোলাম, তারাশঙ্করের গল্প, নাগিনী কন্যার কাহিনী বা শঙ্করের কত অজানারে উনি শুরু করেও কিন্তু শেষ করেন। এসব ছবি শেষ হলে কেমন হতো আজ তা বলা কঠিন। বিশেষ করে আমি যখন এসব ছবির কোনো রাশপ্রিন্টও কখনো দেখিনি। কাহিনী চিত্র ছাড়া ঋত্বিক ঘটক বেশ কিছু প্রামাণ্যচিত্রও শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি। এই যে কিছু ছবি ঋত্বিক শুরু করেও শেষ করতে পারেননি, এটা চলচ্চিত্রের ইতিহাসে একটা খুব বেদনার বিষয় হয়ে রইল। কারণ ঋত্বিক যে মাপের চলচ্চিত্রকার, ওর প্রতিটা ছবি তখন কেবল ওর চলচ্চিত্রকেই সমৃদ্ধ করছিল তা না, চলচ্চিত্রের ভাষা ও নন্দন তত্ত্বকেও সমৃদ্ধ করছিল, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে। ঋত্বিক বেশ কয়েকটা প্রামাণ্যচিত্র তৈরি করেছেন, আদিবাসিকা জীবনস্রোত, ওরাও, ওস্তাদ আলাউর দিখা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে দুর্বার পদ্মা নামে একটি ছবি। এছাড়া রামকিঙ্কর বেইজকে নিয়ে উনি একটা প্রামাণ্যচিত্র শুরু করেছিলেন, শেষ করে যেতে পারেননি। এছাড়া আমার লেলিন ও ছৌ নামে উনি দুটো প্রামাণ্যচিত্র করেছিলেন। ঋত্বিক ঘটকের প্রামাণ্যচিত্র নির্মাণের এই প্রচেষ্টাগুলি খুবই কৌতূহল উদ্দীপক। যে আবেগ নিয়ে উনি কাহিনী চিত্র করেছেন, প্রামাণ্যচিত্রগুলো হয়তো কিছুটা সেভাবেই করেছেন। ওর প্রামাণ্যচিত্র মূলত আমরা দেখতে পারি দুই ধরনের। একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, আমার লেলিন, ওস্তাদ আলাউর দিখা বা রামকিঙ্কর বেইজের উপরে যে ছবিটা উনি করছিলেন। আবার কিছুটা আছে সমাজ নৃতাত্ত্বিক, সোশ্যাল অ্যানথ্রোপলজিক্যাল, যেমন আদিবাসিকা জীবনস্রোত, ওরাও বা ছৌ নাচ নিয়ে। এটা দুঃখজনক যে ঋত্বিক আরও প্রামাণ্যচিত্র করলেন না, কারণ ওর আরও ছবি করলে নতুনেরা আরও বিষয়বস্তু জানতে পারত বা ওর নির্মাণ শৈলী থেকে অনেক কিছু শিখতে পারত। তবে প্রামাণ্যচিত্রে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, উপাদান হচ্ছে নৈর্ব্যক্তিকতা। ঋত্বিক যেহেতু খুব আবেগময় মানুষ ছিলেন, কিন্তু যে কোনো বিষয়ে উনি খুব আবেগ নিয়ে সৃষ্টি করতেন। এতে অনেক সময় ছবিটার নিরপেক্ষতা বা নৈর্ব্যক্তিত্ব হয়তো ক্ষুণ্ণ হয়েছে। ছবির বিষয়বস্তুর চেয়ে ওর আবেগটাই হয়তো প্রধান হয়ে গেছে। তারপরেও ঋত্বিকের প্রামাণ্যচিত্রগুলো দেখা সবসময় একটা আকর্ষণীয় বিষয় এবং ওর নির্মাণ শৈলী থেকে
অনেক কিছুই হয়তো শিখবার রয়েছে। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের এক বড় সম্পদ হচ্ছে ওর সিনেমাটোগ্রাফি। ক্যামেরাটা খুব ভালো বুঝতেন এবং ইমেজ খুব ভালো বুঝতেন। ওর এতে নিজস্ব ঘরানাই ছিল হয়তো বলব সিনেমাটোগ্রাফির যে মিড শট বেশি ব্যবহার করতেন না। ক্লোজ আপ বা এক্সট্রিম লং শট এবং এক্সট্রিম লং শটে প্রকৃতি বা নগর জীবনকে পেছনে রেখে ওর চরিত্রদের হয়তো বিগ ক্লোজ আপ বা ক্লোজ আপে উনি দৃশ্যগুলো তুলে আনতেন। এই যে ধরনের দৃশ্য আমরা হয়তো অযান্ত্রিকে বা তিতাসিতি নদীর নামে অনেক দেখতে পাবো। এছাড়া ক্লোজ আপ ও বিগ ক্লোজ আপের অনেক ব্যবহার করেছেন। ওর ছবিতে কাহিনীর মধ্যে যে অতিনাটকীয়তা থাকে অনেক সময়, ফলে ও চরিত্রদের বিগ ক্লোজ আপে ধরলে চরিত্রদের মনোজগতের সঠিক ছবিটি পাওয়া যাবে। এরকম চিন্তা থেকেই কিন্তু ঋত্বিক ঘটক যত বিগ ক্লোজ আপ ব্যবহার করেছেন, খুব কম চলচ্চিত্রকারই কিন্তু এতটা ব্যবহার করেছেন। এ প্রসঙ্গে আমরা মেঘে ঢাকা তারা, নিতার অসাধারণ কিছু ক্লোজ আপ এবং বিগ ক্লোজ আপের কথা বলতে পারি, যেগুলোর মধ্য দিয়ে তিনি নিতার চরিত্রর মনোজগতের খবর যেন আমাদেরকে সঠিকভাবে দিতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে লেন্সিং। ঋত্বিক ঘটকের লেন্সের ব্যবহারের কিছু আলাদা ধরন ছিল এবং উনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বেশ পছন্দ করতেন এবং উনি প্রচুর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করেছেন। বলা চলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের একটা আলাদা নান্দনিকতাই যেন ঋত্বিক ঘটক সৃষ্টি করে গেছেন সিনেমাটোগ্রাফিকে। আমার মনে হয় যে এই যে একটা বিকৃত সময়ে ও বিকৃত সমাজে উনি যে ওইসব চরিত্রদের উপস্থাপন করেছেন, সেখানে হয়তো এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যে মানুষের অবয়ব যে কিছুটা বিকৃত করে, এই সুযোগটা উনি নিয়েছেন এবং খুব শৈল্পিকভাবেই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ব্যবহার করেছেন এবং আমার মনে হয় না ভারতবর্ষের আর কোনো চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের মতো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের এত বেশি ব্যবহার করেছেন বলে আমার অন্তত জানা নেই। ঋত্বিকের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার সম্পর্কে আমাকে একটা ঘটনা বলেছিলেন 'তিতাসিতে নদীর নাম' ছবিটির চিত্রগ্রাহক বেবি ইসলাম ভাই। উনি বলেছিলেন যে ওর ছবিটাতে একটা বৃষ্টির দৃশ্য আছে। উনি তো একটা 50 লেন্স লাগিয়েছেন যে দৃশ্যটা নান্দনিক হবে। ঋত্বিক ঘটক ওটা দেখে বললেন, "হটাও এই লেন্স, আমি ওরকম পুতু বৃষ্টি চাই না।" উনি ওকে বেবি ভাইকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগাতে বলেন। তো বেবি ভাই যিনি নিজেও খুব অভিজ্ঞ একজন ক্যামেরাম্যান এবং প্রচুর বৃষ্টির শট তুলেছেন, কিন্তু কখনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে বৃষ্টির শট তোলেননি। একটু বিস্মিত হয়েছিলেন। কিন্তু রাশ প্রিন্ট দেখার পর উনি বুঝতে পারলেন যে ঋত্বিক ঘটক আসলে ওনাকে কি শেখাতে চেয়েছিলেন। মানে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল যেন টাকার মতো বড় একটা, এবং সে কারণে এই গোটা বৃষ্টির দৃশ্যটা ছবিটাতে একটা আলাদা মাত্রা পেয়ে যায়। ঋত্বিক ঘটকের সিনেমাটোগ্রাফি সম্পর্কে বেবি ইসলাম ভাই আমাকে আরেকটা কথাও বলেছেন। তা হচ্ছে ঋত্বিক ঘটক ফিল্টার লাগানো পছন্দ করতেন না এবং এই কথাটা আমি অন্য উৎস থেকেও শুনেছি। ঋত্বিক ঘটক বেবি ইসলামকে বলেছিলেন, "খবরদার কাঁচ লাগাবি না।" কাঁচ মানে ফিল্টার আরকি মিন করেছেন এবং ফিল্টার না লাগানোর ফলে ঋত্বিক ঘটকের ক্যামেরার কাজগুলি বা ইমেজগুলি, চিত্রকল্পগুলি হতো ওই মানুষটার মতোই ওরকম স্বচ্ছ, তীক্ষ্ণ এবং অকৃত্রিম। ঋত্বিক ঘটকের সাংগীতিক জ্ঞান ছিল খুবই গভীর। এ কারণে ওর প্রতিটা ছবিতেই যখন সঙ্গীত হিসেবে গান এসেছে বা আবহ সঙ্গীতে গান বা সুরের ব্যবহারে অত্যন্ত সমৃদ্ধ এবং ওর কোনো ছবি তো একটা বলব সাউন্ড ট্র্যাকে আবহ সঙ্গীতে ব্যবহারের ক্ষেত্রে একটা টেক্সট ফিল্ম হতে পারে। আমরা দেখব যে ছবির পর ছবিতে ঋত্বিক ঘটক কীভাবে ভারতীয় মার্গ সঙ্গীতের নানা রাগিনী, নানা সুরে বা কখনো গানে রবীন্দ্রসঙ্গীত বা লোকজ গানের নানা সুর কি চমৎকারভাবে ব্যবহার করেছেন। আর গান ছাড়াও সাউন্ড ট্র্যাকে যে নানা সুর বিভিন্ন সময় বাজে, যাকে আমরা বলি মিউজিক পিস, সেগুলোর চয়ন এবং সেগুলোর ব্যবহারও ঋত্বিক খুবই সূক্ষ্ম রুচির পরিচয় দিয়েছেন এবং বাঙালি দর্শককে তা ক্ষণে অনুপ্রাণিত করে যে তার এই গানগুলির ব্যবহার এবং কি চমৎকার নান্দনিকভাবে এবং কি সুপ্রযুক্ত হয়েছে প্রতিটি দৃশ্যের ইমেজের সঙ্গে মিলে। রবীন্দ্রসঙ্গীতকেও ঋত্বিক চমৎকার ব্যবহার করেছেন। ওর একাধিক ছবিতেই রয়েছে। তবে ২ টি ছবির কথা বিশেষভাবে বলতে হয়। 'মেঘে ঢাকা তারা' ও 'কোমল গান্ধারে'। এখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথের গানকে কতভাবেই না চলচ্চিত্রে কত সার্থকভাবে ব্যবহার করা যায়। আর যখন লোকজ সঙ্গীতের ব্যবহার করেছেন তাও অনবদ্য। 'তিতাস একটি নদীর' নামে সেই ওই চমৎকার সুরটি 'লীলাবালি ও হলো যুবতী শৈব'। এটা যখন বাজে একটা অদ্ভুত অনুরণন সৃষ্টি হয় এবং এটা লেট মোটিফের মতো কখনো আবার ফিরেও আসে ছবিতে অন্য একটা দৃশ্যে। অথবা ধরেন অযান্ত্রিকে যখন আদিবাসীদের গানের সুরটা নেপথ্যে সাউন্ড ট্র্যাকে বাজতে থাকে, এটা অন্য মাত্রা পেয়ে যায় ছবিটা। যা সাউন্ড ট্র্যাকে সঙ্গীতের ব্যবহারের ক্ষেত্রে ঋত্বিকের কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে।
আর শুধু সঙ্গীত বা আব্বসঙ্গীত নয়, সাউন্ড ট্র্যাকে আরেকটি যে জিনিস থাকে যাকে আমরা বলি এফেক্ট সাউন্ড, মানে ঘটনা বা চরিত্রদের মনোজগতের প্রয়োজন অনুযায়ী ফোলি শিল্পীরা যেসব সাউন্ড এফেক্ট তৈরি করেন, সেগুলোর সুপ্রয়োগও কিন্তু একজন চলচ্চিত্রকারের একটা বড় কাজ। এবং ঋত্বিকের মতো এত দক্ষভাবে খুব কম চলচ্চিত্রকারই সেটা পেরেছেন। আমি মেঘে ঢাকা তারা ছবি থেকে দুটো উদাহরণ দিই যে এফেক্ট সাউন্ডকে কত চমৎকার নান্দনিকভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে নিতা যখন বুঝতে পারল যে তার প্রেমিকটি, যাকে নিয়ে তার এত স্বপ্ন, সে একটু সুবিধাবাদী চরিত্রের লোক এবং সে তার নিজের ছোট বোনের সঙ্গে প্রেম করছে, তখন ওর পুরো বিশ্বাসী জগৎটা ভেঙে যায় রিতার। মানে এবং সে যখন সিঁড়ি দিয়ে নামছে, খুব একটা বিধ্বস্ত পরাস্ত মানুষ, ও তার প্রতি স্টেপের সঙ্গে আমরা শুনছি যে নেপথ্যে সাউন্ড ট্র্যাকে সপাং সপাং করে চাবুকের আওয়াজ হচ্ছে। মানে কেউ যেন তার মনকে চাবুকের আঘাত করছে। চমৎকার একটা এফেক্ট সাউন্ড এবং সেই এফেক্টটা তৈরি হয়, সে আবেগটা তৈরি হয়। কিন্তু ওই ছবিতে আরেকটা এফেক্ট সাউন্ড আছে যেটা আমার মনে হয় আরো বেশি শৈল্পিক। তা হচ্ছে এরা তো একটু উদ্বাস্তু পরিবার, খুবই দরিদ্র। একটা উঠানে ভাত রান্না হচ্ছে। মা ভাত রাঁধছেন, ক্যামেরা এপাশে, হাঁড়ির এপাশে। আর পেছনে আমরা দেখছি নিতা এবং তার প্রেমিক একা ছবির আগেই গল্প করছে। এখন মায়ের মনে দুশ্চিন্তায়, নিতাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই পরিবারের। তার আয়েই এই বাড়ির পরিবারে অন্ন হয় সবার। তো মা দুশ্চিন্তা করছে যে ওরা তো প্রেম করছে, ওরা তো বিয়ে করে ফেলবে। মেয়েটা তো চলে যাবে। তখন তো এই বাড়িতে আর হাঁড়ি চড়বে না। তো মায়ের এই দুশ্চিন্তাটা ভাত ফোটার সময় একটা বলকের শব্দ আমরা জানি। ইচ্ছা করেই উনি সাউন্ড ট্র্যাকের ফিডব্যাকটা বাড়িয়ে ওই শব্দটা খুবই জোরে এবং খুবই মানে কর্ণগ্রাহ্য করে তুলেছেন আরকি। শুনতেই হবে এরকম। এবং এইভাবে তিনি মায়ের দুশ্চিন্তাটা ফুটিয়ে তুলেছেন। আমাকে যদি বলেন এই দুটো এফেক্ট সাউন্ডের ব্যাপারে, নিঃসন্দেহে দ্বিতীয়টি অনেক বেশি শৈল্পিক হয়েছে। এবং এটা তো আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি। এবং ঋত্বিক ওই মেধা ও সৃজনশীলতা ছিল যে পরিপার্শ্বের মধ্যে যেসব শব্দ আছে, সেই শব্দগুলোকে উনি সাউন্ড ট্র্যাকে এনে অত্যন্ত নান্দনিকভাবে ব্যবহার করতে পারে। ঋত্বিক ঘটক কেবলমাত্র একজন চলচ্চিত্র নির্মাতাই ছিলেন না, একজন লেখকও ছিলেন ও সুলেখক ছিলেন। উনি অনেকগুলি ছোট গল্প লিখেছেন, প্রায় ৪০টার মতো। তা নিয়ে পরে একটি বইও বের হয়েছে, ঋত্বিক ঘটকের গল্প। সে সময় ঋত্বিকের লেখাগুলি পরিচয়, দেশ, শনিবারের চিঠি এসব পত্রিকায় বের হতো। দুটো উপন্যাসও লিখেছিলেন ঋত্বিক, অয়নান্ত এবং আকাশ গঙ্গার পথ বেয়ে। এছাড়া দুটো পত্রিকাও সম্পাদনা করেছিলেন, অভিধারা আর অভিনয় দর্শন। তবে মঞ্চ বা নাট্য জগতেই ঋত্বিক ঘটক সবচেয়ে দীপ্যমান ছিলেন। বেশ কয়েকটি নাটক লিখেছেন উনি, চালা, দলি, সাঁকো, অফিসার, সেই মেয়ে। বেশ কয়েকটা নাটকও পরিচালনা করেছেন, বিসর্জন, দলিল, ভাঙা মন্দির, অফিসার ও মুসাফির লিয়ে। আর নাটক অনুবাদ করেছেন বাতল বেস্তের ককেসিয়ান চক সার্কেলের খরিদণ্ডী বাংলা নামে আর গ্যালিলিও চরিত্র নাটকটি। আর নাটকের জগতের সঙ্গে ওর এই ঘনিষ্ঠ সম্পর্ক আমার মনে হয় ও চলচ্চিত্র নির্মাণকেও প্রভাবিত করেছিল, বিশেষ করে অভিনয় রীতির ক্ষেত্রে। আর নাট্য জগতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে, মঞ্চ নাটকের নানা খুঁটিনাটি বিষয় না জানলে কমল দানধারের মতো একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়তো সম্ভব হতো না। খুবই আবেগময় শিল্পী ছিলেন ঋত্বিক ঘটক। ওর মধ্যে সবসময় একটা পবিত্র রাগের, একটা ত্রোহের প্রকাশ আমরা দেখতে পাই। এবং যখন পৌর মানুষ, প্রবীণ বয়স, তখনও কিন্তু যেন তিনি চিন্তা চেতনা একজন অ্যাংরি ইয়াং ম্যান বা রাগী তরুণ, সেভাবেই কথা বলতেন, সেভাবেই তার ছবিগুলো তৈরি করতেন। আসলে ১৯৪৭-এর দেশভাগ বা বাংলা ভাগ তো ঋত্বিক কখনোই মেনে নিতে পারেননি। এবং এই দেশভাগের যন্ত্রণা এবং উদ্বাস্তুদের দুঃখক্লিষ্ট জীবন, বিকৃত সমাজ, রাষ্ট্র ব্যবস্থায়, পচে যাওয়া ব্যবস্থায় মানুষের দুঃখ কষ্ট, এসবের বিরুদ্ধে এসব আজীবন যেন তাকে তাড়িত করেছে, সুখী হতে দেয়নি। এবং অনেকটা যেন নজরুলের ওই কবিতার মতোই, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছে। এবং কখনোই উনি সুস্থির হতে পারেননি, সবসময় তাড়িত থেকেছেন, অখুশি থেকেছেন, রাগী মানুষ হয়েছে থেকেছেন। ওর শিল্পে আমরা তারই প্রতিফলন দেখতে পাই। অ্যালকোহলের মাঝে হয়তো কিছুটা শান্তি বা স্বস্তি খুঁজে পেতে চেয়েছিলেন, কিন্তু আমরা তো জানবো ওই জীবন থেকে যে তা পাননি। এবং আজীবন ঋত্বিক ঠিক সুখী মানুষ হতে পারেনি। ঋত্বিকের সব ছবিতেই এই রাগের প্রকাশটা ছিল, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি তা প্রকাশ পেয়েছে ওর শেষ ছবি এবং সবচেয়ে
আত্মজৈবনিক চলচ্চিত্র যুক্তিতক্ক গল্পে। এবং বিশেষ করে সেই দৃশ্যটার কথা স্মরণ করুন যখন নীলকণ্ঠরূপী ঋত্বিক নদের বোতলটি ক্যামেরার লেন্স ঢেলে দিচ্ছে এবং তার সারা জীবনের প্রতিবাদটা যেন তিনি তার সেই দৃশ্যে পড়ে গেলেন। চমৎকার প্রতীকী একটা শট এবং ঋত্বিককে এবং তার শিল্প মানুষকে বোঝার জন্যে এই শটটা খুবই তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। এবং এই শেষ শটটি যেন এস্টাবলিশমেন্ট বিরোধী ও আবেগী এক চলচ্চিত্রকারের জীবনের শেষ পরিণতির একটা চমৎকার প্রতীকী উদাহরণ হয়ে রইল। ঋত্বিক ঘটক আসলে এমন একজন ব্যতিক্রমী বাংলা চলচ্চিত্রকার যে যার ছবিগুলি কেবল বাংলায় নয়, ভারতবর্ষেও নয়, বিশ্ব চলচ্চিত্রে একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে রেখেছে। আমি অনেক বিদেশিকে চিনি যারা ঋত্বিকের ছবি দেখে মুগ্ধ হয়েছেন, ওকে নিয়ে গবেষণা করছেন। বিশ্বের অনেক চলচ্চিত্র উৎসবে ঋত্বিকের ছবি নিয়ে সেমিনার হয়, রেট্রোস্পেক্টিভ হয়, এখনো হচ্ছে। এটা ভাবতে ভালো লাগে যে আমাদের খণ্ডিত বাংলার এই বিভিন্ন আত্মার এক শিল্পী আজ বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানের একটি নাম। সিনেমা এমন একটি শিল্প যে এক প্রজন্মের মানুষদের কাছে বা এক প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের কাছে আগের প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের কাজ অনেক সময় চিহ্নিত বা ডেটেড মনে হতে পারে, হয়। কিন্তু তারপরেও চলচ্চিত্রে এমন কিছু শাশ্বত জিনিস থাকে ভালো চলচ্চিত্রে, যেটা ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে রয়েছে, যা কখনোই পুরনো হবে না বা হারিয়ে যাবে না। ঋত্বিকের ছবি যেসব গুরুত্বপূর্ণ বিষয় যেমন ৪৭-এর দেশভাগ পরবর্তীকালে লক্ষ লক্ষ উদ্বাস্তু পরিবারের জীবনে যে বিপর্যয় এবং যে গভীর আন্তরিকতা এবং দক্ষতার সঙ্গে এবং সংবেদনশীলতার সঙ্গে তিনি সে বেদনাকে তুলে ধরেছেন, সে এমন একটা বিষয় যে যার কাছে মানুষকে বারবারই ফিরে যেতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনি এই উদ্বাস্তুদের বা পূর্ববঙ্গ থেকে আসে উদ্বাস্তুদের জীবন দুঃখ যন্ত্রণাকে তিনি একটা মহাকাব্যিক কসমিক রূপ দিতে পেরেছিলেন। উদ্বাস্তুকে নয়, আমাদের এই মৃত্যু চিহ্নিত পৃথিবীতে তো আমরা সবাই কম বেশি উদ্বাস্তু। এবং ঋত্বিক এই যে একটি চলমান ঘটনাকে, ঐতিহাসিক ঘটনাকে তিনি একটা মহাজাগতিক পর্যায়ে নিতে পারলেন, কসমিক পর্যায়ে, এটা একটা শিল্পী হিসেবে তার একটা অসামান্য অর্জন বলে আমি মনে করি। এছাড়া মানুষ ও যন্ত্রের আন্তঃসম্পর্ক যা যুগ যুগ ধরে মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। ১৯৫১ সালে অযান্ত্রিক ছবিতে সেটা করেছেন। নকশাল আন্দোলন যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাকে অত্যন্ত বলিষ্ঠভাবে তিনি এনেছেন যুক্তিতক্ক গল্পে। আবার একটা মৃত নদীর কান্না, তিতাসিতি নদীর নামে এবং অসামান্যভাবে তুলে ধরেছেন। তো এইসবই ঋত্বিক ঘটকের এমন কিছু অর্জন যা কখনোই হারিয়ে যাবে না। আর আমরা চলচ্চিত্র নির্মাতারা ঋত্বিকের কাছ থেকে শিখে থাকি যে সিনেমা একটা অত্যন্ত সিরিয়াস শিল্প মাধ্যম। অসৎভাবে চলচ্চিত্র নির্মাণ করলে সেই চলচ্চিত্র টিকে থাকে না। ঋত্বিক ঘটক ছিলেন ১০০% সৎ একজন চলচ্চিত্রকার। গভীর আন্তরিকতা নিয়ে উনি ওই বিষয়গুলো নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। তো যারাই তাদের ছবিকে কালোত্তীর্ণ করতে চান, শিল্পী হিসেবে অমরত্ব চান, ঋত্বিকের কাছ থেকে তাদের শিখতে হবে যে কতখানি গভীর আন্তরিকতা নিয়ে এবং সততা নিয়ে চলচ্চিত্র তৈরি করতে হয়। ঋত্বিক ঘটকের প্রতিটা ছবি সেই সততা আর আন্তরিকতার প্রমাণ। তবে ঋত্বিক ঘটকের শুধু চলচ্চিত্রকারদের চলচ্চিত্রকার এভাবে ভাবলে ভুল হবে। তার ছবিগুলি দেশের জনগণের জন্যেই। ওই দেশের মানুষ যখন আরও শিক্ষিত হবে, আরও ইতিহাস সচেতন হবে, আরও ইমেজ স্বাক্ষর হবে, আমার ধারণা ঋত্বিকের ছবিগুলি ততই জনপ্রিয়তা পেতে থাকবে এবং আরও ব্যাপক জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর শেখার কথা যদি বলেন তবে ঋত্বিকের কাছ থেকে আমরা শিখব যে কিভাবে সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে, কোনো রকম বাণিজ্যিক বিবেচনা মাথায় না রেখে সৎভাবে একটি চলচ্চিত্র তৈরি করা সম্ভব। এবং বিষয়বস্তু নির্বাচনেও ঋত্বিক ঘটক থেকে অনেক কিছু শেখার রয়েছে। যেভাবে উনি সম্পূর্ণ প্রথাগত বিষয়ের বাইরে গিয়ে বিষয় নির্বাচন করেছেন, যেমন অযান্ত্রিকে, সুবর্ণরেখায় বা যুক্তিতক্ক গল্পতে যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বিষয় নির্বাচনের ক্ষেত্রে এবং তা তুলে ধরার ক্ষেত্রে, তা থেকেও তো অনেক কিছু শেখার রয়েছে। আর শেখার রয়েছে কিভাবে ইমেজে ও সাউন্ডট্র্যাকে বাংলার লোকজ যে সম্পদ আছে, আমাদের সংস্কৃতির লোকজ পুরাণ, মিথ, এগুলো কি অসামান্য ব্যবহার তিনি করতে পেরেছিলেন। এবং একই সঙ্গে আদিবাসীদের জীবন ও সংস্কৃতি সম্পর্কেও দেখিয়েছিলেন কি সুগভীর আর মানবিক আগ্রহ। আর আমরা সবাই জানি যে এই যুগে বিশ্ব চলচ্চিত্র অত গভীরভাবে হলিউড প্রভাবিত। কিন্তু ঋত্বিক ঘটক এমন একজন ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাতা যে ওর ছবি দেখলে মনে হয় যেন হলিউড বলে কিছু নেই।
উনি সম্পূর্ণ মৌলিকভাবে নিজের মতো করে ও চলচ্চিত্রগুলো তৈরি করেছেন। এই মৌলিকত্বও কিন্তু একজন শিল্পীর খুবই বড় প্রতিভা বা যোগ্যতা বলে আমি মনে করি। এবং এই যে হলিউডের প্রভাবমুক্ত ছবি তৈরি করা, এ কারণেই হয়তো ওর শট টেকিং গুলো আলাদা, লেন্সিং গুলো একটু আলাদা। অভিনয়ের রীতিনীতি তো একেবারেই আলাদা, অতি নাটকীয়, মেলোড্রামাটিক। উনি বলেওছেন যে মেলোড্রামা ইজ অলসো ফর্ম অ্যান্ড পার্ট। এগুলো সবই একেই বলতে পারে অ্যান্টি হলিউড। হলিউডের বাণিজ্যিক এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যেন একজন তৃতীয় বিশ্বের এক চলচ্চিত্র নির্মাতার যেন এক তীব্র প্রতিবাদ। এবং ঋত্বিক ঘটক আজীবন প্রতিবাদী থেকেছেন সে বিষয়বস্তুর ক্ষেত্রেও এবং চলচ্চিত্র নির্মাণের আঙ্গিকের ক্ষেত্রেও। আরেকটা বিষয় ঋত্বিক ঘটকের কাছ থেকে আমাদের সবারই শেখার রয়েছে, তা হচ্ছে শিল্পকে বহুস্তরীয় করা। আর এটা চলচ্চিত্র শুধুই কেবল একটা কাহিনী বা কয়েকটা চরিত্রের উপস্থাপনা নয়। এগুলোর মধ্য দিয়ে একটি সংস্কৃতি, তার অতীত, তার ইতিহাস, তার পুরাণ, তার মিথ এবং একটু গভীরতর স্তরে যাওয়ার এবং যেমন একটা জাতির মনোজগতের গভীরে যাওয়ার যার অনেক উদাহরণ ঋত্বিক ঘটকের ছবিগুলোতে ছড়িয়ে রয়েছে এবং সেগুলোই কিন্তু ঋত্বিক ঘটকের ছবিতে খুবই একটা আলাদা সমৃদ্ধি এনে দিয়েছে, এই বহুস্তরীয় করা। আগামী দিনের চলচ্চিত্রকাররা যদি এই জিনিসটা খেয়াল করেন যে একটা শিল্পকে কিভাবে বহুস্তরীয় করা যায় এবং একটা শিল্পের গভীরতাকে কতখানি বাড়ানো যায়, এ বিষয়টি আমরা সবসময় কিন্তু ঋত্বিক ঘটকের কাছ থেকে শিখতে পারি। ঋত্বিক ঘটক 1966 সালে পুনে ফিল্ম ইনস্টিটিউটে কিছুদিনের জন্যে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করেন। ওর ব্যতিক্রমী শিক্ষণ পদ্ধতি এবং ওর প্রতিষ্ঠান বিরোধী বহিমিয়ান জীবন ওর ছাত্রদের উপরে খুব বড় প্রভাব ফেলেছিল বলেই মনে হয়। ঋত্বিকের ছাত্রদের মধ্যে যারা পরবর্তী জীবনে খুব সফল চলচ্চিত্র নির্মাতা ছিলেন মনি কাউল, কুমার সাহানি, আদুর গোপাল কৃষ্ণন, জন আব্রাহাম বা সাঈদ আক্তার মির্জার মতো প্রথিতযশা ফিল্ম মেকাররা, যারা পরবর্তী জীবনে চলচ্চিত্র নির্মাণ করতে এসে খুবই সৃজনশীলতার পরিচয় দিয়েছিলেন। এদের সবার কাজেই ঋত্বিক ঘটকের একটা প্রভাব যেন লক্ষ্য করা যায়। পুনে ফিল্ম ইনস্টিটিউটে থাকার সময় ঋত্বিক ঘটক ছাত্রদের নিয়ে দুটো স্বল্পদৈর্ঘ্য বা শর্ট ফিল্ম তৈরি করেন। একটার নাম হচ্ছে ফিয়ার, আরেকটি হচ্ছে রদেভু। সব যুগেই দুই ধরনের শিল্পী বা চলচ্চিত্রকার থাকেন। এক ধরনের হচ্ছেন যারা একটু বিশুদ্ধতাবাদী, মেটিকুলাস, ক্লাসিক ধর্মী। আরেক ধরনের রয়েছেন যারা রেবেল, যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট প্রচলিত নর্মগুলো ভাঙতে চান। বাংলা সিনেমায়, বাংলাভাষী সিনেমায় সত্যজিৎ রায় যদি হন প্রথমটার আদর্শ উদাহরণ, তাহলে হয়তো ঋত্বিক ঘটককে বলবো দ্বিতীয় ধারার প্রতিনিধি। ঋত্বিকের মধ্যে একটা প্রচণ্ড প্রতিষ্ঠান বিরোধী ঝোঁক ছিল এবং তার তরুণ বয়স থেকেই এবং প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে উনি অনেক দূরই যেতে প্রস্তুত ছিলেন এবং ওই ছবিগুলিতে তিনি সেটা করেছেন। ঋত্বিক ঘটক সিনেমায় ওর সময় প্রচলিত নর্মগুলোকে ভাঙতে চেয়েছেন এবং ভেঙেছেন। যেমন সিনেমায় ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের অত্যন্ত সুদক্ষ ব্যবহার এবং অনেক ব্যবহার এবং সাউন্ড ট্র্যাকে স্পেশাল এফেক্ট সাউন্ডের খুবই সৃজনশীল নিরীক্ষা, এগুলো করতে তিনি ভালোবাসতেন এবং করেছেন অনেক। এটা কি যে ব্যক্তি জীবনে ঋত্বিক ঘটক বেশ বহিমিয়ান ছিলেন, তবে তার শিল্পী জীবনে কিন্তু আমরা এই বহিমিয়ানিজমের তেমন ছাপ দেখি না। ছবি নির্মাণ যখন করেছেন তখন একেবারে শেষের দিকের দু একটি ছবি ক্ষেত্রে যখন অতিরিক্ত অ্যালকোহলিজমের কারণে উনি রীতিমতো শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এছাড়া ওর ছবিতে কিন্তু ওর শিল্প শৃঙ্খলার কোনো অভাব চোখে পড়ে না। ৮-১০ জন চলচ্চিত্র নির্মাতার মতোই উনি ছবি নির্মাণের ক্ষেত্রে ছিলেন খুবই দায়িত্বশীল আর আন্তরিক। তারপরেও বলব যে অতিরিক্ত বোহেমিয়ানিজমের একটা ঝোঁক তোর পরে ছিল এবং কিছুটা তো হয়তো ওর শিল্পকে ক্ষতিও করেছে। বিশেষ করে উনি হয়তো আরও কিছুদিন বাঁচতে পারতেন, আরও কিছু ছবি তৈরি করতে পারতেন। শুধু বাংলা চলচ্চিত্র নয়, বিশ্ব চলচ্চিত্র সমৃদ্ধ হতো। তারপরেও বলব যে আপনি যদি কোনো আদর্শ বাঙালি চলচ্চিত্রকার কেমন হওয়া উচিত এরকম প্রশ্ন করেন আমাকে, তাহলে আমি শুধু বলব যে যদি সত্যজিৎ রায়ের প্রিসিশন আর ঋত্বিক ঘটকের প্যাশন একসাথে মেলানো যেত, এর চেয়ে ভালো আর কিছু হতো না। তো তেমনটি কি আর সম্ভব? আর দ্বিতীয় আরেকজন ঋত্বিক ঘটক তো আমরা আর পাবো না।